আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অতীতে তার পাশে দাঁড়ালেও এবার তার উপর আস্থা রাখতে পারছেন না কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের জন্য ব্যক্তিদের শর্ট লিস্টও তৈরি করা হয়েছে। সম্প্রতি টোরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাবার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার সাপেক্ষে তার সামনের চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্য পাওয়ায় তার মানসিক স্বাস্থ্য বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে পরিবহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন। এটা স্বাভাবিক, বুঝতে পারবেন, এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। জায়মা এবং ডক্টর জুবাইদা উনারা গত রাত্রে 12টা পর্যন্ত ছিলেন, তো 1টা পর্যন্ত ছিলেন, তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন। এবং তারপর তো চেয়ারম্যানের সাথে সাথে লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাস জুড়েই তাপমাত্রা ওঠানামা করছে। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। চারদিক কুয়াশার চাদরে ঢাকা, কোথাও কোথাও কুয়াশার মতো বৃষ্টি ঝরছে। রাস্তাঘাট, হাট বাজার অনেকটাই জনশূন্য। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগের যেন অন্ত নেই। শীতের প্রকোপ বেড়েছে দিনাজপুরে। কনকনে শীতে আর হিমেল বাতাসে জবুথবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও সূর্যের দেখা মিলছে না। দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে স্থবির জনজীবন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় কমেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। দর্শক, শীতের খবর জানতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, উত্তরবঙ্গে এমনিতেই শীতের প্রকোপ অনেক বেশি।
তেঁতুলিয়ায় তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো সব মিলিয়ে কি অবস্থা আমাদের জানান। সকাল 6টায় কিন্তু 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সকাল 9টায় সেটা কমে গিয়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের এবং এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, যেটা এর আগে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেটা দাঁড়িয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। আমরা বুঝতে পারছি যে আসলে পৌষের এখন শেষের দিক, সামনে মাঘ মাস আসছে। এই মাঘ মাসে আরো শীতের প্রকোপ বৃদ্ধি পাবে। এবং পঞ্চগড় থেকে শুনছিলাম শীতের খবর। বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি, নেই পয় নিষ্কাশনের সুব্যবস্থা, খানা খন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজ পাড়াগাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছিলাম দক্ষিণখান এলাকার বেহাল সড়কের জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্যযুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। উত্তরার একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত 30 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী, বাস সিজারের রোগী এর তো গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। এই কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এ সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এইরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এজন্যই সমস্যা। দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘন বসতিপূর্ণ হয়ে উঠছে এ অঞ্চলটি। তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে যেতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকুও। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগর পিতা নয়, যেন ছিলেন নগর আতঙ্ক। তিনি হলেন স্বৈরাচার শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মেয়র থাকাকালে সব কিছুই ছিল তার নিয়ন্ত্রণে। হামলা মামলা করে তিনি ভিন্ন মতাবলম্বীদের দমন করতেন। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মেয়র হয়ে নিজেই ঠিকাদারি করে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানও। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট।
কথার অবাধ্য হলে যে কাউকে মারতে দ্বিধাবোধ করতেন না খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম সহ প্রশাসনের কারো কথা বলার সাহস হতো না। অভিযোগ আছে খুলনার যত টেন্ডার, চাঁদাবাজি, দখল বাণিজ্য সবই হতো তার মাধ্যমে। তার কুকীর্তি আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এরপরও বহাল তবিয়তে ছিল খালেক। তাদের মেন্টালিটি ভালো না। 2014 সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনিরের কাছে বড় ব্যবধানে পরাজিত হন খালেক। 2018 সালে রাতের ভোটে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হয়ে বেপরোয়া হয়ে ওঠে খালেক। ঠিকাদারি কাজ, সিটি কর্পোরেশনের পুকুর দখল, সম্পত্তি নিলামের নামে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ বটোয়ারা করার অভিযোগ আছে খালেকের বিরুদ্ধে। 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান খুলনা নগরীর আতঙ্ক তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগরীর উন্নয়নের নামে যে প্রকল্প, সেই প্রকল্প থেকে সুবিধা ভোগ করা, এইটা করে আসলে যেটা হয়েছে যে মানুষের সাথে প্রতারণাই শুধু করেছেন তাই নয়, যে অর্থ আত্মসাৎ করেছেন, এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। এটা করে আসলে যে পাহাড় সমান অপরাধ, পাহাড় সমান দুর্নীতি, এই দুর্নীতির বিচার হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। উনি উনার পকেট ভারী করার জন্য যা করার, যে অপকর্ম করার, উনি সবকিছু অপকর্ম উনি আর কি করেছে। তালুকদার আব্দুল খালেক খুলনার ওয়াসার চেয়ারম্যান থাকাকালে নিয়োগ, বাণিজ্য আর ঠিকাদারের অতিরিক্ত বিল পরিশোধ করার অভিযোগের পর তদন্ত শুরু করে দুদক। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে সবকিছুই ধামাচাপা পড়ে যায়। ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পে তালুকদার আব্দুল খালেক নতুন চুক্তি করে। এতে ওয়াসার কাছ থেকে 500 কোটি টাকা নিয়েছে সিটি কর্পোরেশন। এরপরও কোনো কাজ করেনি সিটি কর্পোরেশন। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে আমার পর্যায়ে মুখ খোলা কঠিন, মানে এটা এরকম। তালুকদার আব্দুল খালেক ও তার পরিবারের বিচার দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসন আমলের যে দুর্নীতি, এর বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে মামলা তদন্ত হওয়া উচিত, মামলা হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। তাহলেই ভবিষ্যতে জন্য একটা শিক্ষা থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হলটি শুধু নামকরণের কারণে সংস্কার না করে প্রতিহিংসা বশত ভেঙে ফেলেন তিনি। আব্দুল খালেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন খুলনাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে পণ্যের দরদাম জানতে সরাসরি যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, কারওয়ান বাজারে আছেন আপনি। গত সপ্তাহের সাথে এই সপ্তাহের পণ্যের দামের কোনো তারতম্য দেখছেন? তাসলিমা, ছুটির দিনে শীতের মৌসুম, ভরা মৌসুমই বলা যায়, সেই সময়ে এখন সবজির বাজারে কিন্তু কিছুটা হাতের নাগালে আমরা সবজির বাজারগুলোতে ঘুরেছি। সেখানে যেটি দেখছি যে প্রত্যেকটি পণ্য কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা আমরা ব্যবধান দেখতে পেয়েছি। যদি বেগুনের কথা বলে থাকি, সেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম 40 থেকে 50 টাকা। আজকে আমরা সেটি দেখেছি 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি ও আমরা গত সপ্তাহে দেখেছি 30 থেকে 40 টাকা, আজকে আমরা সেটি 25 থেকে 30 টাকার মধ্যে আমরা দেখতে পেয়েছি। এছাড়া একটু জানিয়ে রাখি যে গত 1 বছরের ব্যবধানটা যদি আমরা বলতে পারি সবজির বাজারে, গেল বছরে কিন্তু এই সবজির বাজারে প্রত্যেকটি সবজি কিন্তু শীতের ভরা মৌসুমে আমরা দেখেছি প্রায় 70 থেকে 80 টাকা পর্যন্ত আলু, বেগুন সহ অন্যান্য সবজির বাজার কিন্তু অস্থিরতা খুব একটা কমেনি, কিন্তু এবছরে কিন্তু কিছুটা কমেছে। তবে আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলছিলি, তারা যেটি বলছিলেন যে সবজির বাজারে সিন্ডিকেট বা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু নিত্যপণ্যের দ্রব্যমূল্যের যে অন্য দ্রব্যমূল্য সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে চাউলের বাজারে আমরা দেখেছি, চালের বাজারে আমরা দেখেছি ভরা মৌসুমে, আমন ধানের ভরা মৌসুমে কিন্তু চালের বাজারে কিন্তু দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে নাজির শাহ চাল এখন কিন্তু 4 থেকে 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি বলি, তেলের যে অস্থিরতা কিছুদিন ছিল, সরবরাহ সংকট ছিল, সেটি কিছুটা কমেছে। বোতলজাত দ্রব্য কিছুটা বাজারে এসছে, কিন্তু তারপরেও কিন্তু সেই দাম কাঙ্ক্ষিত মূল্য, সরকার বর্ধিত যে 8 টাকা বাড়িয়েছিল, সেই বর্ধিত দামেই কিন্তু বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু ব্রয়লার মুরগির দামটা ওঠানামার মধ্যে রয়েছে, কিন্তু সোনালী মুরগির দাম আমরা গত সপ্তাহে দেখেছিলাম 350 টাকা, এ সপ্তাহে কিছুটা কমে 300 টাকায় এসেছে। কিন্তু ব্রয়লার মুরগি কোনো সময় 160 টাকা পর্যন্ত আসলেও এবার
আবার ঊর্ধ্বমুখী হয়ে এখন পর্যন্ত আকার ভেদে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, 180 থেকে 200 টাকা। এছাড়া তেলের বাজারের কথা বলছিলাম, তেলের বাজারের সংকট কিছুটা কমেছে, সরবরাহ একবারে স্বাভাবিক হয়নি, তবে দাম মূল্য নিয়ে কিন্তু যারা বিক্রেতারা বলছিলেন যে আগে যে একটি বোতলজাত পণ্যে যত পরিমাণ ভোক্তাদেরকে ছাড় দিতে পারতো সেই ছাড় কিন্তু তারা দিতে পারছে না। সব মিলে বাজারের পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, সবজির বাজারে স্বস্তি ফিরলেও কিন্তু সাধারণ মানুষের যে সবজির বাজার ছাড়া কিন্তু নিত্যপণ্যের অন্য যে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, দুটোই মিলে আসলে সাধারণ ভোক্তাদের জন্য খুব একটা সুখবর নেই। এজন্য বলছিলেন যে সবজির বাজারের যে সিন্ডিকেটটা যেভাবে দমন করে যেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, দ্রব্যমূল্যের দাম ওভারঅল যদি কিছুটা কম নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটগুলো দমন করা যায় তাহলে সব মিলে বাজারে কিন্তু স্বস্তি ফিরবে, এমনটাই কিন্তু ভোক্তারা বলছিলেন। এই ছিল বাজার নিয়ে সবশেষ। তাসলিমা। খেলা খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রসঙ্গ। ঘরের মাঠে টানা 2 ম্যাচ খেলে দুটিতেই হারের মুখ দেখেছে সিলেট স্ট্রাইকার্স। বাজে ফর্মে থাকা ঢাকার বিপক্ষেই প্রথম জয় পেতে চান পেসার তানজিম হাসান সাকিব। এদিকে দুর্বার রাজশাহীর বিপক্ষে ছন্দপতন চায় না খুলনা টাইগার্স। শুক্রবার দুপুর 2টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। সন্ধ্যায় লড়বে ঢাকা ও সিলেট। সিলেট থেকে নিলয় মজুমদারের রিপোর্ট। লাক্কাতুরায় নিজেদের ডেরায় খেলেও জয়নি সিলেট স্ট্রাইকার্সের। 200 রান করেও ম্যাচ হারতে হয়েছে ঘরের দলকে। অন্য বলাররা হতাশ করলেও দারুণ ছন্দে আছেন তানজিম সাকিব। 3 ম্যাচে শিকার করেছেন 6 উইকেট। ঢাকার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই পেসার। আমাদের গুড উইকেটে খেলা হচ্ছে, এই কারণে হয়তো আমি বলবো, কারণ নর্মালি আমাদের স্পিন ট্র্যাক হয় মিরপুর, আমরা দেখি, এই কারণে হয়তো স্পিনার অনেক বেশি আধিপত্য দেখায় থাকে। বাট এবার ট্রু উইকেট থাকে, আমি মনে করি পেসাররা ভালো জায়গায় বল করতেছে দেখে উইকেটগুলো পাচ্ছে। সো এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হেল্প করবে, কারণ ইন্টারন্যাশনালে সবসময় ট্রু উইকেট হয়ে থাকে। দলে তাসকিন, আকবর ও ইয়াসিরদের মতো খেলোয়াড়রা থাকলেও আশানুরূপ ফলাফল পাচ্ছে না দুর্বার রাজশাহী। দলটির বোলিং কোচ রাও ইফতিকার চান খুলনার বিপক্ষে সেরা ফর্মে ফিরতে। ছেলেদের নিবেদন নিয়ে প্রশ্ন নেই, দলও ভালো, কিন্তু আমরা ধারাবাহিক হতে পারছি না। ভালো পারফরমেন্স করছে অনেকেই, কিন্তু জিততে হলে দলগত পারফরমেন্সটাই জরুরি। এদিকে ঢাকা টানা 2 জয় পাওয়ার পর দুর্বার রাজশাহীর বিপক্ষে ছন্দপতন চায় না খুলনা টাইগার্স। নীলা মজুমদার, এনটিভি নিউজ, সিলেট। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।